the today's light, your ultimate destination for success.
এরপরে পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা কি বলছে, বলছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ এন্ড জেড কে ক্যাপ হলে গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন এর মান কত, গ্র্যাড আর টু দি পাওয়ার এন এর মান কত। তাহলে ধরো আর ভেক্টর দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি যদি আর এর মান বের করি তাহলে কি পাবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটা পাবো। এবার যদি আর টু দি পাওয়ার এন লিখি আমি, ধরো আমি আর টু দি পাওয়ার এন লিখলাম, এবং তার যদি আমি, আচ্ছা তার আগে লেখো ডাইভারজেন্স, মানে হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এবার ধরো আর টু দি পাওয়ার এন, তার উপরে আমি করলাম, তাহলে এখানে কি হবে যদি ডট করি আর টু দি পাওয়ার এন, তাহলে ডেল ডেল এক্স আর টু দি পাওয়ার এন আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই আর টু দি পাওয়ার এন জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড আর টু দি পাওয়ার এন কে ক্যাপ, তাই তো। তাহলে আমাকে এই টার্মটা বের করতে হবে, তাহলে ডেল ডেল এক্স অফ আর টু দি পাওয়ার এন, তাহলে ডেল ডেল এক্স অফ আর টু দি পাওয়ার এন যদি আমি করি তাহলে কি দাঁড়াবে, r to the power n into r to the power n minus 1 into del r by del x। এবার আর আর হচ্ছে এইটা, এখান থেকে যদি আমি ডেল আর ডেল এক্স বের করি তাহলে কি দাঁড়াবে, একটা হাফ এলো, তারপরে এইটা হলো দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার n minus 1 that is minus half into 2x, তাই তো। তাহলে এইটাকে যদি আমি নিচে লিখি মাইনাস হাফ, তাহলে এই টু টু কেটে গেল, তাহলে এক্স বাই আর আমি লিখতে পারি, তাহলে এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স বাই আর লেখা যায়। তাহলে এইটা লেখা যায় এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, এই আরটা উপরে চলে গেল মাইনাস, তাহলে মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান দ্যাট ইজ মাইনাস টু ইন্টু এক্স, তাই তো। তাহলে সিমিলার ভাবে আমি তিনটে টার্ম পাবো, ফর ডেল ডেল ওয়াই আর টু দি পাওয়ার এন এর জন্য পাবো এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই, অ্যান্ড ডেল ডেল অফ জেড আর টু দি পাওয়ার এন এর জন্য পাবো এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এটা কি পাবো জেড এক্স ওয়াই জেড। এবার যদি আমি, তাহলে এখানে যদি টোটালটা পুট করো কি পাবো, ডেল ডেল এক্স ডেল, ও সরি, তাহলে এখানে যদি আমি পুট করি তাহলে কি পাবো আমি, যদি এখান থেকে ওভারঅল আমি কমন নিয়ে নিই এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু যদি কমন নেই, তাহলে পড়ে থাকবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এইটাকে লেখা যাবে আর আর ভেক্টর, বোঝা গেল, এইটাকে লেখা যাবে আর ভেক্টর। তাহলে এইখানে ফাইনাল ডাইভারজেন্স আর টু দি পাওয়ার এন সমান সমান দাঁড়ালো অপশন নাম্বার এ। পরিষ্কার বোঝা গেছে? যদি না বোঝা যায় তাহলে কমেন্টে লেখো দাদা বুঝতে পারিনি, আর যদি বোঝা যায় তাহলে দাদা লিখো দাদা বুঝতে পেরেছি। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, বলেছে 60 কেজি ভরের এক ব্যক্তি রাস্তার সমান্তরালে
5 মিটার সেকেন্ড ইনভার্স বেগে দৌড়ে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা 100 কেজি ভরের একটি গাড়িতে লাফিয়ে ওঠেন। রাস্তার সঙ্গে গাড়ির চাকার ঘর্ষণ নগণ্য হলে গাড়ি কি বেগে চলতে শুরু করবে? আচ্ছা, তাহলে ভরের সংরক্ষণ নীতি অনুসারে কি দাঁড়াবে? সংঘর্ষের আগে যে বেগটা ছিল এবং সংঘর্ষের পরে যে বেগটা হবে সেটা কিন্তু সমান হবে। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কি ছিল? প্রথমত সংঘর্ষের আগে গাড়ির ভরবেগ কত ছিল? দৌড়ে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা, অর্থাৎ ব্যক্তির ভরবেগ প্লাস হচ্ছে গাড়ির ভরবেগ। ব্যক্তির ভরবেগ কত ছিল? 60 × 5 প্লাস গাড়ির ভরবেগ ছিল that is mv, that is 100 কেজি, ভেলোসিটি ছিল 0। তাহলে ওভারঅল 5 6 300 কেজি মিটার পার সেকেন্ড। এত ছিল টোটাল ভরবেগ। সংঘর্ষের পরে কি হবে? সেই একই ভরবেগ কিন্তু কনজারভেটিভ থাকবে। তাহলে ধরো, তাহলে সংঘর্ষের পরে 60 কেজি তো এম থাকবে, প্লাস হচ্ছে 100 কেজির গাড়ি হলো, তার সঙ্গে একটা ভি, তাহলে একটা গলি বেগে চলবে। তাহলে এইটা সমান সমান এটা হবে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু 300/60 প্লাস 100। তাহলে 300/160 কেটে দিলাম, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 8 দুগুণে 16, তাহলে 15/8 মিটার সেকেন্ড ইনভার্স। 15/8 মিটার সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো কি বলেছে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা অভিকর্ষজ ত্বরণের মান? অভিকর্ষজ ত্বরণের মানের 1/9 গুণ হবে। ধরো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? g is equal to gm/r²। তাহলে ধরো এইচ উচ্চতায় 1/9 গুণ হবে, তাহলে এটা কি হবে? gmm/r প্লাস এইচ তার স্কোয়ার, তাই তো? তাহলে জি ড্যাশ সমান সমান কি বলেছে? g/9, তাই তো? তাহলে এখানে যদি বসাই জি ড্যাশ সমান সমান g/9, তাহলে g/9 is equal to gmm/r প্লাস এইচ স্কোয়ার। এবার জি এর ভ্যালু কত আছে? gm/r²। তাহলে এখানে করো 1/9 gm/r² ইজ ইকুয়াল টু হচ্ছে gm/r প্লাস এইচ তার স্কোয়ার। বুঝে গেছে? এবার যদি বোথ সাইডে আমি রুট ওভার করি, বোথ সাইডে যদি আমি রুট ওভার নেই, তাহলে প্রথমে তো এটা কেটে দাও, gm কেটে দাও। তাহলে আমি যদি বোথ সাইডে রুট ওভার নেই, রুট ওভার 1/9r² ইজ ইকুয়াল টু রুট ওভার r প্লাস এইচ স্কোয়ার তার রুট। তাহলে এটা কেটে যাবে, আর এটা কেটে যাবে, এবং
কি পড়ে থাকবে 1/3r ইজ ইকুয়াল টু 1/r প্লাস h। তাহলে আমরা লিখতে পারি 3r ইজ ইকুয়াল টু r প্লাস h। তাহলে এখান থেকে 2r সমান সমান h, তাহলে h সমান সমান 2r, h সমান সমান 2r, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ এখন যদি r হয় তাহলে 2r ব্যাসার্ধে যদি আমি যাই তো সেখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান কত হবে 1/9 গুণ হবে তোমার অভিকর্ষজ ত্বরণ। বোঝা গেল? পরের প্রবলেমটা দেখো কি বলছে, বলেছে 2 মিটার লম্বা এবং 1 mm স্কয়ার প্রস্থচ্ছেদ যুক্ত একটি তারের 1 mm দৈর্ঘ্য বৃদ্ধি করতে 0.05 জুল কাজ করতে হয়, তারটির ইয়ং গুণাঙ্ক কত? তাহলে ইয়ং গুণাঙ্ক সমান সমান 2WL/AL স্কয়ার, তাই তো? তাহলে এখানে W সমান সমান কি আছে? W সমান সমান হচ্ছে 0.05 জুল। L সমান সমান কত আছে 2 mm, A সমান সমান কত আছে 1 mm স্কয়ার, 2 মিটার, A হচ্ছে 1 mm স্কয়ার, তাহলে 10⁻⁻6 মিটার স্কয়ার। আর স্মল l সমান সমান কত বাড়াবো 1 mm, তাহলে হচ্ছে 10⁻³ মিটার। তাহলে এবার যদি আমরা ফর্মুলাতে বসাই 2WL/AL স্কয়ার, তাহলে 2 ইন্টু W হচ্ছে 0.05, L এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 10⁻⁻6 ইন্টু 10⁻³ তার স্কয়ার। এবার এইটা যদি আমরা ক্যালকুলেট করি, দুই দুনে 4, 4 5 20, 0, তাহলে 0.2 বাই হচ্ছে 10⁻⁻6 ইন্টু 10⁻⁻6, তাহলে 0.2 বাই 10⁻⁻12, এইটা করলে তাহলে 0.2 ইন্টু 10⁻+12, তাহলে এইটাকে যদি আমরা লিখি তাহলে 2 ইন্টু 10⁻11 লিখতে পারি, একদম লিখতে পারি, মিটার স্কয়ার। তাহলে অপশন নাম্বার সি হলো এখানে রাইট অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো কি বলেছে, বলেছে 2 mm ব্যাসার্ধের একটি ধাতব বল একটি গ্লিসারিন স্তম্ভের মধ্যে দিয়ে 6.03 সেমি সেকেন্ড প্রান্তিক বেগে উপর থেকে নিচে নামছে। ধাতু ও গ্লিসারিনের ঘনত্ব যথাক্রমে 3g সেমি কিউ এবং 13g সেমি হলে ঘনত্ব রো বাই ভি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে গ্রাম পার সেমি কিউব বাই 1.3 গ্রাম পার সেমি কিউব হলে গ্লিসারিনের সান্দ্রতাঙ্কের মান কত বলেছে। তাহলে আমাকে সান্দ্রতাঙ্কের মান কত, তাহলে সান্দ্রতাঙ্কের আমাকে সূত্র জানতে হবে। তাহলে স্টকসের সূত্র অনুসারে আমরা সান্দ্রতাঙ্ক কি জানি, n ইজ ইকুয়াল টু 2r² g রো বাই সিগমা বাই হচ্ছে 9v।
তাহলে এখানে কি, তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ কার, গোলকের ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু, বাদ বাকিগুলো সেমিতে দেওয়া আছে সব না, 2 mm ইজ ইকুয়াল টু 0.2 সেমি। আর কি আছে, ভি দেওয়া আছে 6.3 সেমি সেকেন্ড ইনভার্স। আর ধাতুর ঘনত্ব রো দেওয়া আছে তোমার 3 জি cm কিউব। গ্লিসারের ঘনত্ব কত দেওয়া আছে, 1.3 জি/সেমি-কিউব। আর অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া আছে 980 সেমি/সেকেন্ড সেকেন্ড স্কোয়ার। এবার যদি আমি ফর্মুলা অনুসারে বসাই, তাহলে কত পাবো, 2 × 0.2 স্কোয়ার ইন্টু 980, 3 - 1.3 বাই হচ্ছে 9 × 6.3। তাহলে উপরে কি পড়ে থাকলো, 0.2 × 0.2, 2 to the 4, 0.04, 2 × 0.04 into 980 into 1.7 বাই হচ্ছে 9 into 0.63, 9 into 6.3। তাহলে এটা যদি ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেট করি, তাহলে কি দাঁড়ায় দেখি। নাইন ইন্টু 6.3, এখানে অ্যান্সার আসছে 2.35। কোথাও কি ভুল করেছি, 2.35।
1.3 দেখো এটা পয়েস, দেখো এটা তো একটা অপশনের সঙ্গে মিলছে না। দেখো তো কোথাও ভুল করেছি না, ভুল করে থাকলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? না হলে এইটাই রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি লিফটের মেঝেতে একটি পাত্রে জল রাখা আছে এবং ওই জলে একটি দীর্ঘ কৈশিক নলের এক প্রান্ত খাড়াভাবে ডোবানো আছে। লিফটটি অবাধে নিচে নামতে থাকলে নিচে নামতে থাকলে নলে জল উঠবে না, পুরো কৌশিক নল জলে ভরে যাবে, নলের মধ্যে জল কিছুটা নেমে যাবে, লিফট স্থির অবস্থায় নলে জলের স্তর যে উচ্চতায় ছিল তা অপরিবর্তিত থাকবে। তাহলে কি বলেছে, তাহলে লিফটটা যখন অবাধে নিচে নামে অর্থাৎ এটি কি আছে, একটি মুক্ত পতন অবস্থায় থাকে, এই অবস্থায় কার্যকারী অভিকর্ষিত ত্বরণ কি হয়, শূন্য হয়। অর্থাৎ জি এফেক্টিভ অর্থাৎ জি মাইনাস এ ইজ ইকুয়াল টু কি হবে, 0। অর্থাৎ কার্যকর অভিকর্ষিত ত্বরণের মান কি হয়, শূন্য হয়। তাহলে আমরা যদি কৌশিক নলের যত উচ্চতায় যত উচ্চতায় উঠবে তার যদি আমরা ফর্মুলা দেখি, তাহলে আমরা এই সমান সমান কি জানি, 2t cos থিটা বাই রো আর জি এফেক্টিভ। তাহলে এখানে জি এফেক্টিভ কত, জি এফেক্টিভ হচ্ছে তোমার জি মাইনাস এ, তাহলে এখানে অবাধে পতনশীল, তাহলে জি মাইনাস জি, তাহলে দ্যাট ইজ 0। তাহলে নিচের টার্মটা কি হয়ে গেল, 0। তাই এইচ এর মান কত হবে, ইনফিনিটি, অসীম। তাহলে কৌশিক নলের জল অসীম উচ্চতা উঠবে, কিন্তু যেহেতু কৌশিক নলের তো একটা লিমিটেশন আছে, তাহলে কি হবে, পুরো কৌশিক নলটা কি জলে ভরে যাবে। বোঝা গেছে? এইভাবে অ্যানালাইসিসটা করবে। পরের প্রবলেমটা দেখো কি বলেছে, বলেছে 100 ডিগ্রি উষ্ণতায় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাস সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হয়ে আয়তনে দ্বিগুণ হলো, গ্যাস কর্তৃক কৃতকার্যের মান কত, আর যেখানে হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক। তাহলে এখানে কি হচ্ছে, ভলিউমের আয়তন কি হচ্ছে, দ্বিগুণ হলো। তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের ফর্মুলা কি, W is equal to nRT ln VF by VI, যেহেতু এখানে আয়তন আছে। তাহলে এখানে আমরা যদি এই VF by VI এর মান কত, ইনিশিয়ালি যা ছিল তার দ্বিগুণ হয়েছে, ফাইনাল 2, তাহলে VF by V2 এর মান হচ্ছে 2। তাহলে এখানে n কত দেওয়া আছে, 1 মোল, দ্যাট ইজ 1 ইনটু R, তো গ্যাস ধ্রুবকের মান R। 100 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কত হবে, 373 ইন্টু ln2। তাহলে WR সমান সমান কত হবে, 373 ln2 আছে, ln2 373 আর ln2। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত। দেখো এখানে একটা জিনিস খুব মনে রাখা প্রয়োজন, যে যদি 4 ডিগ্রি উষ্ণতার থেকেও সামান্য বাড়ে তবেও কিন্তু জলের আয়তন বাড়ে, এবং 4 ডিগ্রি থেকে যদি কমে তবেও কিন্তু আয়তন বাড়ে, কিন্তু এক্সাক্ট 4 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু আয়তন ন্যূনতম হয়, অর্থাৎ এই সময় কিন্তু ডিভিডিটি ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ প্রসারণ গুণাঙ্ক with respect to temperature that becomes 0।
তো ডেরিভেটিভটি 0 হয়, তো আয়তর প্রসারণ গুণাঙ্ক কিন্তু 0 হয়। পরের প্রবলেমটা কি বলেছে, একটি এফ ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণকে ওয়াই প্রতিসরাঙ্কের স্বচ্ছ তরলে ডোবালে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে। এই প্রবলেম, এরকম টাইপের প্রবলেম কিন্তু আগেও একটা মকে করেছি। সেক্ষেত্রে কিন্তু ফোকাস দৈর্ঘ্যের কিন্তু কোনো প্রবলেম হবে না। বোঝা গেল? কারণ কি, আমরা জানি ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে হচ্ছে বক্রতা ব্যাসার্ধের সূত্র এফ ইকুয়াল টু আর বাই টু, বক্রতা ব্যাসার্ধের সঙ্গে চেঞ্জ হয়, কিন্তু এখানে কোনো মিউ বা প্রতিসরাঙ্কের উপর ডিপেন্ড করে না। তো সেক্ষেত্রে কিন্তু এখানেও যেহেতু এটা উত্তল দর্পণ, এই জিনিসটা মনে রাখো, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা ঘটে। এরপরে বলেছে ইয়ং এর দ্বি রেখাছিদ্র পরীক্ষায় একটি ব্যতিচারী আলোক তরঙ্গের গতিপথে টি বেধের 1.5 প্রতিসরাঙ্কের স্বচ্ছ কাচ প্লেট রাখা হলে দেখা গেল যে সপ্তম উজ্জ্বল পটি দশম উজ্জ্বল পটির স্থান দখল করলো। ব্যবহৃত আলোক তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা হলে টি এর মান কত? অর্থাৎ এখানে বলেছে টি বেদ, অর্থাৎ টি বেধের মান কত, সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে একটা কাচ প্লেট বসানোর ফলে কি হলো, একটা পথ পার্থক্য তৈরি হলো। তাহলে এই পথ পার্থক্যের মান কত? L is equal to mu minus 1 into t। এখানে মিউ এর মান কত? মিউ is equal to 1.5 and t এর মান হচ্ছে কাচ প্লেটের বেধ, সেটাই কিন্তু আমরা বের করব। এবার এই পথ পার্থক্যের কারণে কি হয়, ফ্রেঞ্চগুলো সরে যায়, অর্থাৎ n সংখ্যক ফ্রেঞ্চ সরে যায়। তাহলে পথ পার্থক্য হবে, ধরো n সংখ্যক ফ্রেঞ্চ সরে গেছে, তাহলে সেক্ষেত্রে পথ পার্থক্যের অর্থাৎ মান কত হবে? n ল্যামডা। তাহলে এই পথ পার্থক্যের মানের সঙ্গে এই মানটা সেম হবে, অর্থাৎ মিউ মাইনাস 1 ইন্টু টি। এই কত থেকে কত সরেছে, অর্থাৎ সপ্তম পটি থেকে দশম পটি, তাহলে 10 minus 7 that is 3, 10 minus 7 that is 3, তাহলে 3 ল্যামডা is equal to মিউ, মিউ এর মান কত? 1.5 minus 1 into t। তাহলে এটা 3 ল্যামডা is equal to 0.5 that is half into t, তাহলে t সমান সমান 6 ল্যামডা। অর্থাৎ বেধের মান কত, কাচ প্লেটের বেধের মান কত? t is equal to 6 ল্যামডা। পরের কোশ্চেনটা দেখো, বলেছে দুটি চলতরঙ্গ a sin 100 পাই টি মাইনাস 0.3x এবং y is equal to এত পরস্পরের উপরিপাতিত হলো, একে অপরের ওভারল্যাপ করলো, প্রতি সেকেন্ডে স্বরকম্পের মান কি? তাহলে স্বরকম্পের সংখ্যা হলো দুটি তরঙ্গের কম্পাঙ্কের অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। স্বরকম্পাঙ্কের সংখ্যা হচ্ছে f1 মাইনাস f2 তার মড। তাহলে এখানে f1 সমান সমান কত আছে? ওমেগা টি। তাহলে প্রথমটার ক্ষেত্রে তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 100 পাই, তাহলে 2 পাই f ইজ ইকুয়াল টু 100 পাই, তাহলে f ইজ ইকুয়াল টু 100 পাই বাই 2 পাই, দ্যাট ইজ 50, দ্যাট ইজ f1। f2 কত দেওয়া আছে? 86 পাই,
তাহলে 86 পাই বাই হচ্ছে 2 পাই, পাই পাই কেটে গেল, তাহলে এটা হলো 43। তাহলে f1 হচ্ছে 50 মাইনাস 43 তার মড, তাহলে হচ্ছে 7, অর্থাৎ 7 সংখ্যক স্বরকম্প কিন্তু তৈরি হবে। এরপরে পরের প্রশ্নটা দেখো কি আছে। পরের প্রশ্নটা বলছে একটি স্প্রিং n কম্পাঙ্কের সরল দোলগতি সম্পাদন করছে, ওই স্প্রিং এর স্থিতিশক্তির কম্পাঙ্ক কত হবে? তাহলে যদি একটা স্প্রিং সিম্পল হারমোনিক মোশনে মুভ করে, তাহলে তার সরণকে আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু a sin ওমেগা টি, তাই তো? এ কোনটা? এ হচ্ছে তার অ্যামপ্লিটিউড, আর ওমেগা হলো তার হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে? এবার আমরা ওমেগা সমান সমান কি জানি? ওমেগা সমান সমান জানি 2 পাই এফ। এখানে ওমেগা সমান সমান কত? 2 পাই এন। বোঝা গেছে? এবার আমরা যদি স্প্রিং এর স্থিতিশক্তির কম্পাঙ্ক বলেছে, তাহলে যদি আমরা স্থিতিশক্তি বের করতে চাই, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যদি বের করি স্প্রিং এ, তাহলে আমরা কি পাবো? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এক্স এর এখানে ভ্যালু কত? হাফ কে এ সাইন ওমেগা টি তার স্কোয়ার। এবার দেখো এ সাইন এ সাইন ওমেগা, তাহলে এটা কি? এটা যদি আমি ভাঙি তাহলে কি পাবো? হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তাই তো? তাহলে এবার এখানে একটা সাইন স্কোয়ার টার্ম আছে, তাহলে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? হাফ কে এ স্কোয়ার, এইটাকে যদি আমি 2 সাইন ওমেগা হাফ সাইন স্কোয়ার ওমেগা টি, মানে ধরো তাহলে এটা দাঁড়াবে 1 মাইনাস কস 2 থিটা 2 ওমেগা টি বাই হচ্ছে 2। তাহলে এটা করো 1/4 কে এ স্কোয়ার 1 মাইনাস কস 2 ওমেগা টি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারছি? না, ওমেগার মান কত এখানে? ওমেগার মান অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটির মান হচ্ছে 2 ওমেগা, তাই তো? তাহলে আমরা এখানে জানি তাহলে এখানে হচ্ছে ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই এন। তাহলে ধরো আমি, তাহলে এখানে যেটা দাঁড়াবে, এখানে যদি আমি 2 ওমেগা বসাই বা 2 ওমেগা স্থিতিশক্তির যেটা আমরা কম্পাঙ্ক পেয়েছি 2 ওমেগা, ওমেগা সমান সমান আমরা পাচ্ছি 2 ইন্টু 2 পাই এন, তাই তো? এবার এখান থেকে যদি আমি এফ বের করতে চাই বা এন যদি আমি বের করতে চাই, তাহলে ধরো এন, এটাকে বললাম এন ড্যাশ, তাহলে এন ড্যাশ কি হবে? ওমেগা বাই 2 পাই ইজ ইকুয়াল টু এফ। তাহলে ধরো এই এন ড্যাশ, তাহলে 2 ইন্টু 2 পাই, দ্যাট ইজ এইটা, তাহলে একবারে করে দাও 4 পাই এন বাই হচ্ছে 2 পাই। তাহলে এই 2 পাই কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 2 এন। তাহলে এন কম্পাঙ্কের সরল দোলগতির ওর স্থির শক্তির কম্পাঙ্কের মান কত হবে? 2 এন। বোঝা গেছে? তাহলে স্থির শক্তির এখানে কম্পাঙ্ক কত? 2 ওমেগা। তো 2 ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, তাহলে সেখান থেকে কম্পাঙ্ক অর্থাৎ এফ, বা এখানে যদি আমি যেহেতু এন দিয়েছে তাহলে এখানে বলবো এন ড্যাশ সমান সমান হচ্ছে 2 এন। বুঝতে পেরেছো? সমস্যা থাকলে কমেন্ট করে জানাও, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো কি বলেছে।
তড়িৎ বলরেখা সমবিভব তলের সঙ্গে থিটা কোণে আনত হলে থিটা এর মান কত? এটা কিন্তু একদম ডাইরেক্ট প্রবলেম, যে তড়িৎ আমাকে জানতে হবে যে তড়িৎ বলরেখা তড়িৎ বিভবের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এটা অনলাইনের কোশ্চেন একটা। এটা কি জানা আছে? তড়িৎ বলরেখা তড়িৎ বিভবের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে? তড়িৎ বলরেখা তড়িৎ বিভবের সঙ্গে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার হবে 90 ডিগ্রি। পরের প্রবলেমটা দেখো, বলেছে তিনটি রোধ 2 ওহম, 5 ওহম, 10 ওহম সমবায় গঠন করে সর্বনিম্ন যে রোধ পাওয়া যেতে পারে তার মান কত? তাহলে সমবায়, এখানে সমবায় কি হতে পারে? দুটো হতে পারে, একটা শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে আমাকে দুটো করেই দেখতে হবে এর মধ্যে কোনটাতে সবচেয়ে কম ইকুইভ্যালেন্ট রোধ পাওয়া যায়, তাই তো? তাহলে আমরা কি জানি যে শ্রেণী সমবায় করলে কি হবে? শ্রেণী সমবায় করলে রোধগুলো কি হয়? ডাইরেক্টলি, অর্থাৎ R1 প্লাস R2 প্লাস R3 এইভাবে যুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? 10 বা 17। বাট এইটা কি সর্বনিম্ন হতে পারে? না, সর্বনিম্ন হতে গেলে সমান্তরাল। আমরা জানি দুটি যদি সেম রেজিস্ট্যান্স আর 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 যদি প্যারালালে থাকে তাহলে তাদের সমান্তরাল অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? R/2, তাই তো? তাহলে এক্ষেত্রে কিন্তু আর এর ভ্যালু কমে যায়। এবারে তিনটে যেহেতু রেজিস্টার আছে, তাহলে এদের যদি প্যারালাল কম্বিনেশন করি তাহলে কিন্তু এদের সর্বনিম্ন রোধ পাওয়া যাবে। তাহলে আমরা কি জানি? 1/R ইকুইভ্যালেন্ট is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। তাহলে এখানে R1 এর ভ্যালু কত? 1/2 plus 1/5 plus 1/10। বোঝা গেছে? এবার এদের মধ্যে যদি আমি এলসিএম করি তাহলে আমার বেরোবে 10, তাহলে 5 প্লাস 2 প্লাস 1, তাহলে বেরোলো কত? 8/10। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, দ্যাট ইজ 4/5 ওহম। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সর্বনিম্ন কত পাওয়া যাবে? 4/5 ওহম। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি বলেছে? পরের প্রশ্নটা বলেছে যে কোন তড়িৎ কোষে তড়িৎদ্বার দুটির আকার বড় হলে এবং তড়িৎদ্বার দুটিকে আরো কাছে আনলে কোষের তড়িৎচালক বল বাড়ে, তড়িৎচালক বল কমে, অভ্যন্তরীণ রোধ বাড়ে এবং অভ্যন্তরীণ রোধ কমে। তাহলে তড়িৎদ্বয়ের যদি আমরা ক্ষেত্রফল বাড়াই, আকার বাড়ানো হচ্ছে ক্ষেত্রফল বাড়ানো, তাহলে সেক্ষেত্রে রেজিস্টারের মান কি হয়? অর্থাৎ তড়িৎ কোষের যে অভ্যন্তরীণ রোধ, তড়িৎ কোষের যে এখানে কি আছে? রোধ, একটা তো রোধ আছে আর একটা হচ্ছে তড়িৎচালক বল। আচ্ছা, ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে রোধ কিন্তু কমে, তাই তো? আবার যদি তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্বের সাথে আমরা দেখি রেজিস্টার, যত মধ্যবর্তী দূরত্ব বাড়বে তত দূরত্ব, এটা ধরো মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে ইন্টারনাল রেজিস্টারের মান কিন্তু তত বাড়বে। তাহলে তার মানে মধ্যবর্তী দূরত্ব কমেছে, যেহেতু তড়িৎদ্বার দুটিকে আরো কাছে এনেছে, তার মানে রেজিস্টারের মান কমবে, এবং এইটাও বাড়িয়েছে, তার মানে রেজিস্টারের মান কমবে। তাহলে অভ্যন্তরীণ রোধ কমে, এইটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তড়িৎচালক বল কি হবে? তড়িৎচালক বল কিন্তু কোষের রাসায়নিক অর্থাৎ রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনের উপর কিন্তু নির্ভর করে। তাহলে তড়িৎদ্বারের এখানে জ্যামিতিক অর্থাৎ আকার বৃদ্ধি পেল কম পেল,
এর উপর কিন্তু কোনো রকম ভাবে পরিবর্তিত হয় না। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অভ্যন্তরীণ রোধ কমে। বোঝা গেছে? এরপরে পরের প্রবলেমটা দেখো কি বলেছে। বলেছে 7.2 বর্তনীতে এত রোহম একটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, অর্থাৎ এই রেজিস্টারটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে তাহলে আমি মনে করলাম এই পয়েন্টে গ্রাউন্ড আছে, এইটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি নাম দিলাম, এবং এই পয়েন্টটাতে আমি ধরে নিলাম এখানে ভোল্টেজ আছে ভিবি। দেখো আমরা যদি নোড অ্যানালাইসিস করি তাহলে দেখবে প্রবলেমটা খুব ইজি হয়ে যাবে আশা করি। তাহলে ভিবি মাইনাস যদি আমি অ্যাপ্লাই কেসিএল করি, তাহলে ভিবি মাইনাস এখানে 5 আছে বাই হচ্ছে 200 প্লাস হচ্ছে ভিবি মাইনাস 0/20 প্লাস হচ্ছে ভিবি মাইনাস 4 বাই হচ্ছে 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কি করব, এখান থেকে আমাকে করতে হবে এলসিএম ভিবি বাই 60, সরি এটা 60 হবে। তাহলে 200 প্লাস 20 আর প্লাস নয় যদি করি তাহলে কত দাঁড়াবে, 10 দিয়ে যদি করলাম 20 ইন্টু 2 ইন্টু 6, আবার 2 দিয়ে দিলাম 10, 2 3 দুগুণে 6, তাহলে 3 10 30, 30 দুগুণে 60, 60 10 600। তাহলে উপরে কত করে থাকবে, 3 ভিবি মাইনাস 15 প্লাস 30 ভিবি 30 ভিবি মাইনাস 0 প্লাস হচ্ছে এখানে 10 ভিবি মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে ডায়াগোনালি মাল্টিপ্লাই করলে এটা হলো 0। তাহলে ভিবি টোটাল কত, 3 ভিবি প্লাস 33 দ্যাট ইজ 43 ভিবি প্লাস হচ্ছে 40 50 মাইনাস 55 ইজ ইকুয়াল টু 0। তাহলে ভিবি ইজ ইকুয়াল টু 55/43। তাহলে আমি এইটা জেনে গেলাম এইখানে কত আছে, কত ভোল্টেজ, 55/43 ভোল্ট। তাহলে এখন আরামসে আমি বের করতে পারবো ভিবি মাইনাস 0 বাই হচ্ছে 20, দ্যাটস বিকামস আই। সো আই ইজ ইকুয়াল টু 55/43 মাইনাস 0 বাই হচ্ছে 20। তাহলে এটা যদি করি 55/860, এটা যদি করি তাহলে 11 5 11 আর 5 একে 5, 5 সাথে 35, 5 দুগুণে 10, 172। সো 11/172 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হলো রাইট অ্যান্সার। তাহলে 11/172 দ্যাটস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই? পরের প্রবলেমটা দেখো কি বলেছে। বলেছে এল এল দৈর্ঘ্যের একটি দণ্ড বা পরিবাহী দণ্ড ওর এক প্রান্তের সাপেক্ষে একটি সুষম চৌম্বকক্ষেত্র বি এর অবিলম্ব তলে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। দণ্ডটির দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা কি? তাহলে এই আবিষ্ট তড়িৎচালক বলের আমার ফর্মুলা জানতে হবে। ফর্মুলা কি বলছে, আবিষ্ট তড়িৎচালক বলের হাফ বি ওমেগা এল স্কয়ার। তাহলে এখানে ফর্মুলা তো দেওয়াই আছে, ডাইরেক্ট ফর্মুলা, কিন্তু এর মধ্যে কোনটা এবং এবং এর মধ্যে এটা কোনটা কি। তাহলে এখানে যদি আমি লিখি বি কি, চৌম্বক ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্র।
ওমেগা সমান সমান কি? কৌণিক বেগ। আর এল হচ্ছে দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য। তাহলে যেটা তড়িৎচালক বল পাবো সেটার ভ্যালু হচ্ছে হাফ পি ওমেগা ওমেগা এল স্কয়ার। এইটা তো ফর্মুলা ডাইরেক্ট দিয়েছে। এবার বলেছে টি পরম উষ্ণতায় থাকা পরাচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা এক্স হলে এক্স প্রপোর্শনাল টু 1/t হয়। এটা আমরা জানি, এটা আগের দিনের আমরা মক টেস্টে একটা প্রবলেম করেছিলাম। এবার বলেছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম নিচের কোন ক্রিয়ার অভিমুখ নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হয়? একদম সোজা। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি মূলত তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয় তার দিক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। এবং এই নিয়মটা কি বলে? নিয়মটা বলে যদি বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলি ফোর্সের দিক দেখাবে এবং তর্জনী দেখাবে চৌম্বক ক্ষেত্র আর মধ্যমা দেখাবে তোমার কারেন্টের ডাইরেকশন। বোঝা গেল? এই নীতিটা ইউজ করে কিন্তু মোটা তোমার হচ্ছে আমরা যদি মোটরের কার্যনীতি দেখি তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে আমরা এটাকে বোঝাই। এবং কোন দিকে তড়িৎ প্রবাহ তারের উপর কোন দিকে বল প্রয়োগ করবে সেটা কিন্তু বোঝা যায়। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের ক্রিয়া। পরের প্রবলেমটা দেখো কি বলেছে। বলেছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোন ফোটনের ভরবেগ। আচ্ছা, আমরা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোন ফোটনের এনার্জি সমান সমান কি জানি? hc বাই ল্যামডা। বা আমরা যদি ডি ব্রগলি তরঙ্গ ক্ষেত্রের ক্ষেত্র এনার্জি দেখি তাহলেও কিন্তু আমাদের বেরোবে hc বাই ল্যামডা। অর্থাৎ ই সমান সমান আমরা জানি hc বাই ল্যামডা। এবার আমরা যদি ফোটনের ভরবেগ পি এবং শক্তি ই এর মধ্যে যদি কোনো সম্পর্ক দেখি তাহলে সম্পর্কটা কি হয়? ই ইজ ইকুয়াল টু পি ইন্টু সি। বোঝা গেছে? তাহলে পিসি সমান সমান আমরা কি জানি? hc বাই ল্যামডা। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু ভরবেগ, তাহলে পি সমান সমান hc বাই ল্যামডা বাই সি। সি সি কেটে গেল, h বাই ল্যামডা দ্যাটস বিকাম ফোটনের ভরবেগ। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? h বাই ল্যামডা। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে কোন ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষক W0 এবং সূচনা তরঙ্গ দৈর্ঘ্য λ0 অপর একটি ধাতুর কার্য অপেক্ষক W0/2 হলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে একদম সোজা। আমরা কি জানি? কোন আলোক তড়িৎ কার্যের ক্ষেত্রে কার্য অপেক্ষক λ0 হয় hc বাই λ0। ঠিক আছে? তাহলে প্রথম ধাতুর ক্ষেত্রে আমরা কি জানি? প্রথম ধাতুর ক্ষেত্রে তাহলে W0 hc বাই λ0 হবে। এটা ধরো একটা দিয়ে দিলাম। এবং পরের একটা ধাতু তার জন্য কার্য অপেক্ষক কত? তাহলে সেক্ষেত্রে কি হবে? W0/2 এবং hc বাই ল্যামডা। এই ল্যামডাটাই আমরা বের করবো, অর্থাৎ ধরো এটা ল্যামডা ড্যাশ। তাহলে এখন যদি 1 নম্বর সমীকরণ থেকে আমরা এখানে W0 এর ভ্যালুটা বসাই তাহলে কি দাঁড়াবে? এখানে একটা হাফ
hc by lambda 0 is equal to hc by lambda dash। বোঝা গেছে? এবার কেটে দাও কি কি কমন আছে। hc কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকলো 1/2 lambda 0 is equal to 1 by lambda dash। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি lambda dash is equal to 2 lambda 0। তাহলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 2 lambda 0। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে দুটি তেজস্ক্রিয় মৌল এ ও বি এর অর্ধায়ু যথাক্রমে 1 ঘন্টা এবং 2 ঘন্টা। প্রথমে মৌল দুটির সমসংখ্যক অবিঘটিত পরমাণু থাকলে 4 ঘন্টা পরে তাদের অবিঘটিত পরমাণুর সংখ্যার অনুপাত কি? আমরা এই যে পরমাণুর সংখ্যা তেজস্ক্রিয় বিক্রিয়ার ক্ষেত্রে কত পরিমাণ অবশিষ্ট থাকবে তার ফর্মুলা কি জানি? n into n0 half to the power t by t। তাহলে n0 কি? n0 হচ্ছে প্রাথমিক যে পরমাণুর সংখ্যা ছিল সেইটা, আর ক্যাপিটাল টি হচ্ছে অর্ধায়ু। বোঝা গেছে? আর টি সমান সমান হচ্ছে তোমার টাইম। তাহলে দুটি তেজস্ক্রিয় অর্ধায়ু যথাক্রমে 1 ঘন্টা এবং 2 ঘন্টা হলে, আচ্ছা তাহলে দুটি তেজস্ক্রিয় মৌল এ এবং বি এর অর্ধায়ু যথাক্রমে দেওয়া আছে 1 ঘন্টা এবং 2 ঘন্টা। প্রাথমিকভাবে আমরা ভেবে নিলাম যে উভয় মৌলর কিন্তু সেম নাম্বার অফ পরমাণু সংখ্যা আছে, অর্থাৎ n0a is equal to n0b is equal to n0। এটা আমরা অ্যাজিউম করলাম যে এরও যতগুলো পরমাণুর সংখ্যা আছে বিরও ততগুলো ইনিশিয়াল কন্ডিশনে, অর্থাৎ S0 অর্থাৎ প্রাথমিক পরমাণুর সংখ্যা। এবার 4 ঘন্টা পরে n এর মান কত হবে? 4 ঘন্টা ধরো আফটার 4 hours a becomes, তাহলে n এর পরমাণুর সংখ্যা কতগুলো হবে? n0 হাফ টাইম কত? 4, আর এর অর্ধায়ুর মান কত? 1। তাহলে n0 এই হাফ টু দি পাওয়ার 4 করলে কত দাঁড়াবে? 1/60। nb কত দাঁড়াবে? n0 হাফ 4/t, ক্যাপিটাল টি কত? 2 ঘন্টা। দ্যাটস বিকাম n/n0/1/4। এবার 4 ঘন্টা পরে যদি আমরা এদের অনুপাত করি, অর্থাৎ na/nb যদি করি, তাহলে কি দাঁড়াবে? n এর মান কত? n0 1/16, n0 1/4, 1/16 into 4/1, তাহলে 4:16। যদি এটা কেটে দিই 4 এ 4 16, তাহলে 1:4 is the right answer। পরের প্রবলেমটা দেখো। বলেছে সিবি মোডে থাকা একটি ট্রানজিস্টর অর্থাৎ বিজেটি সংগ্রাহক প্রবাহ মাত্রা অর্থাৎ আইসির ভ্যালু দেওয়া আছে এখানে 5.488 মিলি অ্যাম্পিয়ার এবং আই এর মান নিঃসারক প্রবাহ মাত্রা আই এর মান দেওয়া আছে 5.6 মিলি অ্যাম্পিয়ার। ওই ট্রানজিস্টরের বিটার মান কত? তাহলে বিটা সমান সমান কি? আইসি বাই আইবি, যেহেতু সিবি মোডে আছে। তাহলে এখান থেকে আইসির ভ্যালু আমি জানি, আইবি এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে আইবি সমান সমান কি দাঁড়াবে? আইই মাইনাস আইসি। তাহলে আই এর মান কত? 5.6 মাইনাস আইসি এর মান 5.488, তাহলে আইবি এর মান হচ্ছে 0.112 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেছে?
এবার বিটার ভ্যালু হচ্ছে আইসি বাই আই। তাহলে আমরা জানি আইসির ভ্যালু কত, 5.488, আর আইবির মান জানি 0.112। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে যেটা দাঁড়ায় 5.488, এইটা দাঁড়ায় হচ্ছে 49। তাহলে এখানে বিটার ভ্যালু কত, 49। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে 7.3 চিত্রে জেনার ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 1 কিলো ওহম রোধ, প্রবাহ মাত্রা 1 কিলো ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার 5 গুণ। ডায়োডটির ব্রেকডাউন ভোল্টেজ 6 ভোল্ট হলে রেজিস্টারের ভ্যালু কত? তাহলে কি করে বের করব? আর এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে দেখো পরপর স্টেপগুলো দেখো। তাহলে যদি আমি জেনারেল ডায়োডের কারেন্টটা বের করতে চাই, কি বলেছে, 1 কিলো ওহমের রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার 5 গুণ। তাহলে জেনারেল কারেন্ট কত হবে? IZ is equal to 5 into sorry 5 into কারেন্ট থ্রু R1, তাই তো? তাহলে কারেন্ট থ্রু R1। এবার জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ ভিজেড দেওয়া আছে 6 ভোল্ট। ইনপুট মিনিমাম বা ইনপুট ভোল্টেজ কত দেওয়া আছে? ভি ইন দেওয়া আছে 30 ভোল্ট, দেখতে পাচ্ছি। আর R1 দেওয়া আছে 1 কিলো ওহম, দ্যাট ইজ 1000 ওহম। তাহলে যদি আমি প্রথমে যদি আমরা R1 এর কারেন্টটা বের করি তাহলে কি বেরোবে? ধরো এই রেসপেক্টে তো ভোল্টেজ ড্রপ 6 ভোল্ট এবং এই রেসপেক্টে রেজিস্টারের ভ্যালু হচ্ছে 1 কিলো ওহম। তাহলে আমরা বলতে পারি এখান থেকে I1 6/1000, তাহলে হচ্ছে 0.006 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে IZ কত হবে? এর 5 গুণ, তাহলে 5 into 0.006, তাহলে 0.030 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট আমরা যদি বের করি ব্রেকডাউন ভোল্টেজ আর এর মান কত, যদি আমি এখানে বের করি এখানে টোটাল কারেন্ট কত ফ্লো হচ্ছে, তাহলে I সমান সমান আমি জানি I1 প্লাস IZ। তাহলে এই দুটো প্লাস করো, 0.006 প্লাস 0.030, তাহলে 36, 0.036 অ্যাম্পিয়ার। এইবার ভির রেসপেক্টে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? এইখানে হচ্ছে 30 ভোল্ট, এইখানে হচ্ছে 6 ভোল্ট। তাহলে ভোল্টেজ ড্রপ এবং আই কারেন্ট টোটাল, এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে হচ্ছে 0.063 অ্যাম্পিয়ার। তাহলে আমি এখানে আই জানি, এখানে ভোল্টেজ ড্রপ জানি, তাহলে এখানটা আর বের করতে পারবো। তাহলে আর ইজ ইকুয়াল টু ভিআর বাই হচ্ছে আই। ভিআর কত না 30 মাইনাস হচ্ছে 6,
বাই হচ্ছে আই কত 0.036, তাহলে 24/0.036, তাই তো। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 24 পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে 1,000 বাই হচ্ছে 36, 12×2 = 24, 3×12 = 36, তাহলে উপরে পড়ে থাকলো 2000/3, 2000/3 ওহম। অপশন এভাবেই আছে 2000/3 ওহম। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে 5 কিলোহার্টজ কম্পাঙ্কের বার্তা সিগন্যালের অর্থাৎ মেসেজ সিগন্যাল এবং 100 কিলোহার্টজ কম্পাঙ্কের ক্যারিয়ার সিগন্যালের সাহায্যে গঠিত এম সিগন্যালের কোটিপ্রস্থ কত হবে? তাহলে আমরা জানি কোটিপ্রস্থ মানে হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ আমরা কি জানি? ব্যান্ডউইথ হচ্ছে 2 FM হয়। তাহলে একটা এম সিগন্যালের ব্যান্ডউইথ সমান সমান ফর এম সিগন্যাল bandwidth W is equal to 2 FM হয়। 2 FM এর ভ্যালু কত? 5 কিলোহার্টজ। তাহলে হবে 10 কিলোহার্টজ ইজ ইয়োর ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ বা কোটিপ্রস্থ হবে 10 কিলোহার্টজ। বোঝা গেছে? তাহলে চলো এখানেই তাহলে 27টা কোশ্চেন হয়ে গেল। তাহলে আজকের মতো মক টেস্ট ফিনিশ। কোশ্চেনগুলো কেমন লেগেছে, কতগুলো কোশ্চেন করতে পেরেছো, কোন কোশ্চেনের প্রবলেম আছে, এগুলো কিন্তু কমেন্টে তোমাদের জানানো প্রয়োজন। যদি মক টেস্টগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে। তাহলে সবাইকার সফলতা আবার প্রত্যেক দিনের মতো সকলের সফলতা প্রার্থনা করি। যারা যারা ভিডিওগুলো দেখছো, যারা দেখেনি এখনো তাদেরকে শেয়ার করো, যেখানে সমস্তটাই অনেক ভালো ভালো মক টেস্ট হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু অ্যাটেন্ড করো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লেকচারটা এখানেই শেষ করছি। টাটা।